বন্ধুরা, হিয়া বাংলা ক্লাসে সকলকে স্বাগতম। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কি আমি বিশদ একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের পরবর্তীকালে খুবই ভালো লাগবে। এবং যারা ছোট ছোট বন্ধু, তাদের অবশ্যই বুঝতে হবে যে স্বরবর্ণ কী এবং ব্যঞ্জনবর্ণ কী। যাই হোক, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটি হলো, আমার এই ক্ষুদ্র চ্যানেলটি দয়া করে সকলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি তোমাদের কাছে উপকৃত থাকব। বাংলা ভাষা ও ব্যাকরণে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের গুরুত্ব অপরিসীম। যাই হোক, স্বরবর্ণ কী? স্বরবর্ণ কী বলতে গেলে, আমাদের স্বরবর্ণ বললেই আমরা যে ছোটোবেলায় অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, এই যে 11টি বর্ণের কথা আমাদের মাথায় চলে আসে। কিন্তু আগে জানতে হবে স্বরবর্ণর সংজ্ঞাটা। কেন এই বর্ণগুলোকে আমরা স্বরবর্ণ বলবো? তা আমি ছোট্ট করে গোদা বাংলায় বলে দিচ্ছি, এই বর্ণগুলো কেন স্বরবর্ণ বলছি। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় এই বর্ণগুলো মুখের মধ্যে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, একভাবে উচ্চারিত হচ্ছে। সেই জন্য এই বর্ণকে বা এই উচ্চারণটাকে আমরা ধ্বনি বলি। এই ধ্বনিটাকে বলা হচ্ছে স্বরধ্বনি। এই ধ্বনির লিখিত রূপকেই তো তোমরা জানো, স্বরবর্ণ। অর্থাৎ এই ধ্বনি উচ্চারণ করতে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, সরাসরি উচ্চারিত হচ্ছে। যা দেখো, যদি বলা হয় যে স্বরবর্ণ বা স্বরধ্বনি কাকে বলে, এইটা অবশ্যই লিখতে হবে। কোনো রূপ বাধা ছাড়াই যেসব ধ্বনি মুখের ভিতর থেকে সরাসরি বেরিয়ে আসে তাকে স্বরধ্বনি বলা হয় এবং স্বরবর্ণ বলা হয়। যেমন অ উচ্চারণ করতে বন্ধুরা কিন্তু কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। আ, হস্যই, এই যে স্বর বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের মুখের মধ্যে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। এরপর যদি প্রশ্ন আসে, ছোট বন্ধুরা, বাংলা ভাষায় মূল স্বরধ্বনি কটি? তাহলে উত্তর হবে, বাংলা ভাষায় মূল স্বরধ্বনি হচ্ছে 7টি। দেখো এখানে এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো অ, আ, হস্যই, হস্য, এ, ও, তাহলে আমি যে স্বরধ্বনিটা বোঝাতে চাইলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার স্বরবর্ণ বা স্বরধ্বনির শ্রেণীবিভাগ। যদি প্রশ্ন পড়ে যে স্বরবর্ণ বা স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো, তাহলে শ্রেণীবিভাগটা আবার দুটি ভাগ আছে। কি ভাগ আছে? উচ্চারণ অনুযায়ী শ্রেণীবিভাগ স্বরবর্ণের এবং গঠন অনুযায়ী স্বরবর্ণের শ্রেণীবিভাগ। মাথায় রাখবে, উচ্চারণ করার সময় যে যে ধ্বনিটি উচ্চারণ, সেই উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনি বা স্বরবর্ণকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হর্ষস্বর। হর্ষস্বর মানে হচ্ছে অল্প, হর্ষ মানে হচ্ছে অল্প। আরেকটি হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘ মানে হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করতে অনেক সময় লাগে, তাকেই বলা হয় দীর্ঘস্বর। দেখো এখানে যদি বলা হর্ষস্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলা হয় হর্ষস্বর। দেখো 4টি উদাহরণ আছে, অ, হস্যই, হস্য, রি, এগুলো হচ্ছে হর্ষস্বর। কম সময় লাগে যে স্বরধ্বনি উচ্চারণ করতে, তাকেই বলা হচ্ছে হর্ষস্বর। বন্ধুরা, দীর্ঘস্বর বললাম আমি ছোটো করে, যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি বা দীর্ঘ সময় লাগে তাকে বলা হচ্ছে দীর্ঘতর স্বর। এই হচ্ছে এক্সাম্পল, অ, দীর্ঘই, হস্য, এ, ও, এই হচ্ছে এক্সাম্পল। এরপর আমরা চলে যাব গঠন অনুযায়ী স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায়। গঠন অনুযায়ী স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে মৌলিক স্বর, যৌগিক স্বর। কিন্তু আসে পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নেই আসতে পারে মৌলিক স্বর কাকে বলে, যৌগিক স্বর কাকে বলে। মৌলিক স্বর মানে কি? মৌলিক স্বর বলতে যে স্বরধ্বনি ভাঙা যায় না, যে স্বরধ্বনি বা স্বরবর্ণগুলোকে ভাঙা যায় না, তাকে বলা হচ্ছে মৌলিক স্বর। দেখো দেয়াই আছে এখানে, যেমন অ, আ, হস্যই, হস্য, এ, ও। শ্রেণীবিভাগগুলো একটু জটিল, প্রথম তোমাদের পড়তে অসুবিধা হবে। তোমরা যদি কন্টিনিউ পড়তে থাকো, এই বিষয়টি নিয়ে আলোকপাত করতে থাকো বা বাড়িতে বসে বসে টাইম দাও, তাহলে অবশ্যই তোমাদের এগুলো মাথায় চলে আসবে। এবার আমি চলে আসছি যৌগিক স্বর। যৌগিক মানে কি? যোগ, দুটো স্বরধ্বনি যুক্ত হয়ে যে একটি স্বরধ্বনি রূপ পাচ্ছে তাকে বলা হচ্ছে যৌগিক স্বর। যেমন দেখো, আমি এক্সাম্পল সংজ্ঞা দেখো, যে স্বরধ্বনিগুলিকে ভাঙা যায়, অর্থাৎ যাদের উচ্চারণের একাধিক স্বরধ্বনি যুক্ত থাকে তাকে বলা হয় যৌগিক স্বর। যেমন এখানে উদাহরণ আছে ওই, ও। ওই স্বরধ্বনি ভাঙতে গেলে দেখো, ও প্লাস হস্যই, ওই
ঔ স্বরধ্বনি ভাঙতে হলে ও প্লাস হস্য। এটা কিন্তু মাঝে মাঝে আসে যে যৌগিক স্বর কাকে বলে, যৌগিক স্বরের উদাহরণ। যৌগিক স্বর কাকে বলে? অবশ্যই সহজ যে স্বরধ্বনি কোনো উচ্চারণ যে স্বরধ্বনি ভাঙা যায় না তাকে বলা হচ্ছে যৌগিক স্বর। তাহলে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে মৌলিক স্বর কাকে বলে উদাহরণ এবং যৌগিক স্বর কাকে বলে উদাহরণ। তাহলে এগুলো করে নিও। এই হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণের প্রকৃতি বা বিষয় আমি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এইবার আমি চলে যাব ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ বলতে গেলেই দেখবে ছোটোবেলায় আমাদের যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণগুলি তাকে বলা হচ্ছে এখানে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ দেখো, ব্যঞ্জন বর্ণ টোটাল কটা আছে তোমরা মাথায় একদম গেঁথে নেবে। টোটাল ব্যঞ্জন বর্ণ আছে 36টি। টোটাল ব্যঞ্জন বর্ণ আছে 36টি এবং স্বরবর্ণ কটা আছে? টোটাল হচ্ছে 11টি। তাহলে মাথায় রেখে দাও, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংখ্যাটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আমি চলে যাব ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন বর্ণ কাকে বলে। ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলেই সে ওই বর্ণ কোনো কোনো স্বরধ্বনিকে ছাড়া উচ্চারিত হয় না। খেয়াল করে দেখো, ক থেকে চন্দ্রবিন্দু যে বর্ণই তুমি উচ্চারণ করবে দেখবে একটা স্বরবর্ণ চলে আসছে তার সাথে সাথে। উচ্চারণ করো না, দেখো বুঝতে পারো। যেমন ক ক উচ্চারণ করো, ক সাথে অ আসছে, দেখো উচ্চারণ শেষে দেখো, ধ্বনির শেষে দেখো ক অ আসছে, খ অ খয়ের সাথে অ আসছে, গ অ ঘ অ। তাহলে এই যে চারটে ব্যঞ্জন বর্ণ আমি বললাম বা ধ্বনি বললাম, এর মধ্যে আমাদের কিন্তু অ চলে আসছে, অ স্বরবর্ণ বা স্বরধ্বনি চলে আসছে। তাহলে এই যে স্বরধ্বনি, আবার বলছি, ধ্বনি যে উচ্চারণ করছি যে ব্যঞ্জন ধ্বনিগুলো, সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। কিন্তু এই ব্যঞ্জন ধ্বনিগুলি যখন আমরা লিখিত রূপ দিচ্ছি, মাথায় রেখে দেব, লিখিত রূপটাকেই বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এখানে বলতে গেলে হয়তো বর্ণ বা ধ্বনি একসাথে বলে দিচ্ছে, তোমাদের কনফিউশন হতে পারে। তাহলে বর্ণ বা ধ্বনির মধ্যে যে ডিফারেন্স সেটা তোমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এবার ছোট বন্ধুরা, এই যে আমরা বর্ণ যে 36টি আছে তার শেষে দেখো একটি চন্দ্রবিন্দু আছে। এই চন্দ্রবিন্দুকে আমরা বর্ণ হিসাবে ধরি না, কারণ এখানে চন্দ্রবিন্দু ইন্ডিভিজুয়ালি কোনো জায়গায় বসে না, কোনো একটা স্বরবর্ণের ঠিক মাথায় বসে। খেয়াল করে দেখো, ঠিক মাথায় বসে চন্দ্রবিন্দু। দেখো, কিন্তু ব্যবহারিক দিক দিয়ে যদি চন্দ্রবিন্দুকে যদি আলাদাভাবে যদিও ধরা হয় না, কিন্তু ব্যঞ্জন বর্ণের দিক দিয়ে কিন্তু চন্দ্রবিন্দুকে আমরা একটি বর্ণ হিসেবে ধরা হয়। এটা মাথায় রেখো। দেখো ছোটো বন্ধুরা, আমি ভেঙে দিয়েছি। দেখো, এটা অ্যাকচুয়ালি বর্ণ বিশ্লেষণ টাইপের হয়ে গেছে। ক ক যখন আমরা উচ্চারণ করছি, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর কয়ের যে লিখিত রূপটা দিলাম এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ হয়ে গেল। দেখো, ক উচ্চারণ করার সময় আমাদের দেখো ক যুক্ত অ, ক অ কিন্তু চলেই আসছে আলটিমেটলি। তাহলে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একটা স্বরবর্ণ। তারপর দেখো খ খ উচ্চারণ করার সময় অ চলে আসছে শেষে, তাহলে এটা হচ্ছে স্বরবর্ণ। এটাও গ উচ্চারণ করার সময় দেখো অ চলে আসছে, স্বরবর্ণ চলে আসছে, স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না। ঘ দেখো, ঘও কিন্তু স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না। প ফ ব ভ, দেখো আমি শেষের কয়েকটা বর্গের বর্ণ নিয়ে বলছি। দেখো, এইগুলো দেখো শেষে অ উচ্চারিত হচ্ছে। অতএব স্বরবর্ণ ব্যতি রেখে কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় না। আমি আর একটা বিষয় নিয়ে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা আমি যেটা 36টি বলেছিলাম, এটা হচ্ছে মূল ব্যঞ্জন বর্ণের সংখ্যা 36টি। কিন্তু তোমরা যে ছোটোবেলায় পড়েছো টোটাল ব্যঞ্জন বর্ণের সংখ্যা দেখবে 40টি। টোটাল ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40টি। দেখো, আমি এখানে অলরেডি আমি নোট করেছি। দেখো, ক থেকে চন্দ্রবিন্দু যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা, টোটাল ব্যঞ্জন বর্ণের সংখ্যা আছে 40টি। এবং এর মধ্যে এই যে 40টি ব্যঞ্জন বর্ণ আছে তার মধ্যে দেখো, এখানে খেয়াল করো যে ডয়স্বর, ঢয়স্বর, অন্তস্থ, খণ্ডত্ব, এই চারটি বর্ণকে বাদ দিয়ে যে মূল যে বর্ণগুলি আছে 36টি, এই 36টি ব্যঞ্জন বর্ণকে মূল ব্যঞ্জন বর্ণ বলা হচ্ছে। যদি পরীক্ষায় পড়ে যে সব মিলিয়ে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি, তাহলে অবশ্যই বলতে হবে
40টি। এবার কনফিউশন থাকতে পারে, এই যে চন্দ্রবিন্দুকে কোনো কোনো জায়গায় মানে লেখ্য রূপ দিতে গেলে একে ব্যঞ্জন বর্ণ ধরা হয় না, এই বর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে নাসিক্যী ধ্বনি আকারে আমাদের কাছে আসে। আর এই বর্ণটাকে বাদ দিলে আবার 39টি। যদি পরীক্ষায় পড়ে টোটাল কত ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে অবশ্যই লিখতে হবে 40টি। এবং এটাও লিখতে হবে যে চন্দ্রবিন্দুকে নিয়ে টোটাল 40টি, চন্দ্রবিন্দুকে যদি বাদ দেওয়া হয় তাহলে ব্যঞ্জন বর্ণের সংখ্যা হবে 39টি এবং মূল ব্যঞ্জন বর্ণের সংখ্যা কিন্তু 36টি। এবার ব্যঞ্জন বর্ণের শ্রেণীবিভাগ। ব্যঞ্জন বর্ণের শ্রেণীবিভাগ বলতে গেলে যে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে আবার প্রথম 25টি বর্ণকে নিয়ে 5টি ভাগে ভাগ করা হচ্ছে। যেমন দেখো, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তাহলে টোটাল যে 25টি বর্ণ নিয়ে এখানে ব্যঞ্জন বর্ণকে ভাগ করেছে, দেখো 25টি বর্ণকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে ভাগ করেছে। 25টি বর্ণ বলতে এখানে দেখো, ক থেকে একদম ম পর্যন্ত, এই যে ক থেকে ম পর্যন্ত এই যে টোটাল 25টি বর্ণ আছে, এই বর্ণটাকে আবার 5টা শ্রেণীবিভাগে ভাগ করা হয়েছে। যেমন এই যে এই বর্গটাকে, এই যে ক থেকে উমা পর্যন্ত যে বর্ণগুলি আছে, এই বর্ণগুলি খেয়াল করে দেখো, সবসময় উচ্চারণ করে দেখো, কণ্ঠের উপর স্পেশার পড়ে যেমন উচ্চারিত হয়, একে বলা হচ্ছে কণ্ঠবর্ণ। কিন্তু এই বর্ণটাকে আবার বর্গ হিসেবে বলা হচ্ছে ক বর্গ। ক, এই প্রথম 5টি বর্ণকে বলা হচ্ছে ক বর্গ। এই ক বর্গের উচ্চারণের স্থান অনুযায়ী আবার এর নাম হচ্ছে কণ্ঠবর্ণ। ঠিক আছে বন্ধুরা? পরে যে চ থেকে ইয়, চ, ছ, বর্গীয় জ, হাততালি ছ, ইয়, এই বর্গ বা এই 5টি বর্ণকে বলা হচ্ছে চ বর্গ। দেখো খেয়াল করো বন্ধুরা, এই যে 5টি বর্ণকে বলা হচ্ছে আবার চ বর্গ। তাহলে ক বর্গ এবং চ বর্গ, এই চ বর্গের বর্ণগুলোকে আমরা তালুর মধ্য দিয়ে উচ্চারিত হয়, তালু সাহায্য ছাড়া উচ্চারিত হয় না। দেখো উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগটা তালুতে টাচ করছে, চ ছ উচ্চারণ করো তাহলেই বুঝতে পারবে। তাহলে একে বলা হচ্ছে আবার তালব্য বর্ণ। তারপরে যে বর্ণগুলি আছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই বর্ণগুলোকে বলা হচ্ছে আবার ট বর্গ। এই বর্ণগুলোকে বলা হচ্ছে আবার ট বর্গ। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় মূর্ধাতে, আমাদের জিহ্বার অগ্রভাগ মূর্ধাতে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে। এর আরেক নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ। মাথায় রেখো কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী যে বর্গ ভাগ করছে, এই বর্গগুলোকে আবার অন্য নাম আছে মূর্ধন্য বর্ণ। তার ট থেকে মূর্ধন্য পর্যন্ত যে বর্ণ আছে তাকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ। এরপরে যে বর্ণগুলো ত, থ, দ, ধ, দন্তন্য, এই বর্ণগুলোকে বলা হচ্ছে ত বর্গ। তাহলে এই যে বর্ণগুলোকে বলা হচ্ছে ত বর্গ। থাকো প্রথম বর্ণটার অনুযায়ী নামকরণ হয়েছে ত বর্গ। তাহলে এই ত বর্গ প্রত্যেকটা বর্ণ দাঁতের অংশে টাচ করছে। দেখো আমাদের জিহ্বা, উচ্চারণ করো না, ত, থ, দ, ধ, দন্ত, দেখো আমাদের জিহ্বার অগ্রভাগটা আমাদের দাঁতে স্পর্শ করছে। তাহলে এর আরেক নাম কি হচ্ছে বন্ধুরা? দন্তবর্ণ। এরপরে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে প, ফ, ব, ভ, ম, এই যে 5টি বর্ণকে বলা হচ্ছে আবার প বর্গ। তাহলে এই যে বর্ণগুলোকে, এটা প বর্গ। এই বর্ণগুলি আবার ওষ্ঠ, দেখো উচ্চারণ করো, দুটি ঠোঁট এক জায়গায় জড়ো হয়ে উচ্চারিত। প, ফ, দেখো দুটি ঠোঁটের স্পর্শ আছে, প, ফ, ব, ভ, ম, এই যে ঠোঁটের কিন্তু আর এক নাম হচ্ছে ওষ্ঠ, সেই জন্য এই বর্ণগুলোকে বলা হচ্ছে ওষ্ঠ বর্ণ। তাহলে আমরা পেয়ে গেলাম বর্গ। ক বর্গটাকে কী বলা হচ্ছে? কণ্ঠবর্ণ। চ বর্গটাকে কী বলা হচ্ছে? তালব্য বর্ণ। ট বর্গটাকে কী বলা হচ্ছে? মূর্ধন্য বর্ণ। ত বর্গটাকে বলা হচ্ছে আবার দন্তবর্ণ। আর প বর্গটাকে বলা হচ্ছে ওষ্ঠবর্ণ। একটু মাথায় ঢুকিয়ে নাও, তাহলে এই টোটাল যে 25টি বর্ণ আছে, এই 25টি বর্ণ অনুযায়ী বর্ণকে স্থান অনুযায়ী নামকরণ করা হয়েছে। আমি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা, এই যে উঞ্জ, র, ল, ব, এইটা উচ্চারণ অনুযায়ী এর নামকরণ হয়েছে অন্তস্থ বর্ণ বা অন্তস্থ ধ্বনি। আমি অন্তস্থ ধ্বনি সম্পর্কে পরে বোঝাবো, নাহলে গুলিয়ে যাবে। বন্ধুরা, এই যে তালবস্য, পেট কাটা মূর্ধন্যস্য বা মূর্ধন্যস্য, দন্তস্য, হ,
এই যে বর্ণ, চারটি বর্ণ, এই চারটি বর্ণকে আবার উচ্চারণ স্থান অনুযায়ী নাম করা হচ্ছে উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ সম্পর্কে পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো, নাহলে এখন বললে হয়তো গুলিয়ে যাবে, সেই জন্য আমি এখন এই নিয়ে ব্যাখ্যা। উষ্ম শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ তোমার শ্বাস থাকবে ততক্ষণ উচ্চারিত হয়, তা সেই জন্য একে বলা হচ্ছে উষ্ম বর্ণ। এরপরে চলে যাব আমরা বন্ধুরা এই ঊনস্ব আর বিসর্গ, এই দুটি বর্ণকে আবার স্থান অনুযায়ী একে বলা হচ্ছে অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ কি বলা হচ্ছে এখানে, এই বর্ণ দুটির সঙ্গে অন্য কোনো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যোগ নেই, এরা যেন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলির সম্পূর্ণ বাইরের অংশ, তাই এই বর্ণগুলোকে, এই দুটি বর্ণকে বলা হচ্ছে অযোগবাহ বর্ণ। অযোগ শব্দের অর্থ হচ্ছে এখানে যার কোনো যোগ নেই। তাহলে যদি প্রশ্ন পড়ে অযোগবাহ বর্ণ কটি, তখন বলতে হবে দুটি, এবং এই দুটি হচ্ছে ঊনস্বর এবং বিসর্গ। কারণ এই ঊনস্বর বিসর্গ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের পুরো বাইরে এই ধরা হয়, কিন্তু বাইরে ধরা হচ্ছে, সেই জন্য এর নামকরণ করা হয়েছে অযোগবর্ণ, অযোগবাহ বর্ণ। বন্ধুরা আরেকটি বর্ণ আছে, বর্ণটির নাম হচ্ছে নাসিক্যি বর্ণ বা নাসিক্যি ধ্বনি। দেখো নাসিক্যি, নাসিক্য ধ্বনি, এর আর এক নাম হচ্ছে অনুনাসিক বর্ণ। বর্ণ। দেখো বন্ধুরা এই যে নাসিক্যি ধ্বনি, এটি কাকে বলা হচ্ছে, যে নাক দিয়ে উচ্চারণ করা হচ্ছে যে সকল ধ্বনি। খেয়াল করে দেখো এই যে টোটাল মেন 36টি আছে, আর এগুলো বাদ দিয়ে সব মিলিয়ে হচ্ছে 40টি। এই বর্ণের মধ্যে কিছু বর্ণ আছে আমরা নাক দিয়ে উচ্চারণ করি, তাকে বলা হচ্ছে নাসিক্যি ধ্বনি। যেমন দেখো উম, ইয়, দন্তন্য, মূর্ধন্য, দন্তন্য। তারপর কি আছে দেখো ম, তারপরে হচ্ছে কি আছে ঊনস্বর আর চন্দ্রবিন্দু। এই ঊনস্বর চন্দ্রবিন্দু এই ধ্বনিগুলিকে বলা হচ্ছে আবার নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি, কারণ এই ধ্বনিগুলি উচ্চারণ করার সময় কি পাওয়া যাচ্ছে, নাকের সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না, তাই একে বলা হচ্ছে নাসিক্যি ধ্বনি। তাহলে ছোট বন্ধুরা আমি 40টি যে বর্ণ আছে সেই 40টি বর্ণকে পাট করে ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম। মনে হয় তোমরা বুঝেছো। ভিডিওটি যত দেখবে, যদি অসুবিধা হয় কেটে কেটে বাদ দিয়ে দেখার, আবার ব্যাকে এসে দেখার চেষ্টা করবে। মনে হয় বোঝাতে পেরেছি খুব সহজে। এবং এইটে কিন্তু মাথায় রেখে দিও, বাংলা ভাষায় এই যে ভাগ বা ডিফারেন্স বা তারতম্য, ধ্বনি উচ্চারণগত পার্থক্য কেন, যেমন এর মধ্যে অনেক প্রশ্ন আছে, ঊনস্বর বিসর্গকে কী ধ্বনি বলা হয়, তারপর বর্গ কাকে বলে, উচ্চারণ স্থান, এই যে আমি বুঝিয়ে দিতে পারলাম বা বোঝানোর চেষ্টা করলাম, এটা মাথায় রেখো। তারপরে এখানে যে ব্যঞ্জন বর্ণগুলি কোন কোন স্বরবর্ণ দিয়ে উচ্চারিত হচ্ছে, সেইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তীকালে তোমরা যখন বর্ণ বিশ্লেষণ করবে বা বর্ণ বিশ্লেষণ বোঝাবো, তখন কিন্তু এই পাঠটা অবশ্যই মাথায় রাখবে, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছো। যদি আরও ভালোভাবে বুঝতে চাও, বাংলা ব্যাকরণ পাঠ্য বইগুলো ভালোভাবে পড়বে, উদাহরণগুলো যত উদাহরণ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তত তোমাদের সুবিধা হবে, তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। সকলে ভালো থেকো। আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করলে খুব ভালো লাগবে। সকলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।